আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সরকারি বাংলা কলেজ কর্তৃক আয়োজিত আজকের অনলাইন শ্রেণী কার্যক্রমে তোমাদের সবাইকে শুভেচ্ছা স্বাগত। আশা করছি তোমরা যে যেখানে আছো পরিবারের সবাইকে সাথে নিয়ে ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদে আছো। এবং আমাদের সার্বক্ষণিক প্রার্থনা কিন্তু সেটাই যে তোমরা সবাই নিরাপদে থাকো। অনার্স থার্ড ইয়ারের শিক্ষার্থী তোমরা যারা আছো, আমি তাদেরকে আজকে আহ্বান জানাচ্ছি আজকের অনলাইন ক্লাসে। তোমরা ইতিমধ্যে রুটিনে পেয়ে গেছো যে আজকে অনার্স থার্ড ইয়ারের সাথে আমার ক্লাস, একটা নতুন কোর্স নিয়ে আমরা আলোচনা শুরু করব। তার আগে আমি অনার্স থার্ড ইয়ারের স্টুডেন্ট যারা আছো তোমাদের সবাইকে অনেক অনেক অভিনন্দন জানাতে চাই, কারণ তোমাদের সেকেন্ড ইয়ারের রেজাল্ট হয়েছে। তো সেই রেজাল্ট তোমরা পেয়ে গেছো, আর রেজাল্টের পরে তোমাদের সাথে এটাই আমার প্রথম ক্লাস। সেজন্য সবাইকে অনেক অভিনন্দন, কারণ আমি দেখেছি রেজাল্টে পাশের হার আর যথেষ্ট ভালো। তোমরা অনেকে ফেসবুকে বিভিন্ন কমেন্ট করেছো, আমাদের গ্রুপে বিভিন্ন কমেন্ট করেছো যে রেজাল্ট খারাপ, তোমাদের মন খারাপ। সেটা হয়তো প্রথমে তোমরা বুঝতে পারো নাই বা একটু ইনফরমেশনের গ্যাপ ছিল। তো এখন নিশ্চয়ই তোমরা জেনেছো যে তোমাদের ভাইবার নাম্বারটা এইটার সাথে অ্যাড হয় নাই, যার কারণেই পর রেজাল্টে দেখাচ্ছে হয়তো তোমাদের একটু মন খারাপ হচ্ছে যে একটু খারাপ রেজাল্ট। তো আশা করছি এটা থাকবে না, একেবারে অনার্স ফোর্থ ইয়ারে যে তোমরা সবাই ইনশাল্লাহ ভালো করবে আমরা আশাবাদী। কারণ বরাবরই রাষ্ট্রবিজ্ঞান বিভাগ সরকারি বাংলা কলেজের রেজাল্ট হচ্ছে অনেক ভালো, এবং তোমরা আমাদের অনেক ভালো ব্যাচ। আমরা অবশ্যই আশাবাদী তোমাদেরকে নিয়ে, এবং আমরা সবাই তোমাদেরকে অনেক ভালোবাসি, অনেক পছন্দ করি, এবং তোমরাও আমাদের সেই পছন্দের মর্যাদাটা দাও। সেজন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর এছাড়াও দু একজন হয়তো একটু খারাপ করেছো, তো যারা খারাপ করেছো তারা একদমই মন খারাপ করবে না, কারণ রেজাল্ট একটা মানুষের জীবনে সবকিছু না। তুমি যদি একজন মানবিক মানুষ হতে পারো, একজন ভালো মানুষ হতে পারো, একজন কর্মঠ মানুষ হতে পারো, তাহলে দেখবে তুমি জীবনে সফলকাম হবে। আর যেটুকু খারাপ হয়েছে সেইটুকু তোমাদের তো সুযোগ আছে, তোমরা এখন থার্ড ইয়ারে, সেকেন্ড ইয়ারে দু একটা কোর্সে যদি একটু খারাপ করো, সেটা পরবর্তীতে সেকেন্ড ইয়ারে যখন ফাইনাল পরীক্ষা হবে তখন তোমরা তাদের সাথে পরীক্ষাটা দিয়ে দিও। আর এই সংক্রান্ত বিষয়ে তোমাদের যদি কোনো হেল্প লাগে যে কোন কোর্সে তোমরা খারাপ করেছো, সেই ক্ষেত্রে যে কোন কোন টিচার কোন কোর্সটা পড়ায়, অবশ্যই সেই টিচারের সাথে যোগাযোগ করবে, এবং আমরা যারা তোমাদের সাথে আছি তারা অবশ্যই সর্বাত্মক চেষ্টা করব তোমাদেরকে হেল্প করার জন্য। তো শিক্ষার্থীবৃন্দ, একদমই মন খারাপ না, সবাই ভালো থাকবে, মন ভালো রাখবে, কারণ এই মহামারীর সময় মনটা ভালো রাখা খুব জরুরি। তো এসো এখন আমরা আমাদের মূল আলোচনায় চলে যাই। অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থী, আজকে আমি তোমাদের একটি নতুন কোর্সে ক্লাস শুরু করব। এই কোর্সের এর আগে তোমাদের অবশ্যই একটা ক্লাস হয়েছে, আকিয়া ম্যাডাম উনি তোমাদের একটা ক্লাস নিয়েছেন। তো আজকে আমিও এটা শুরু করব। কোর্সের নাম হচ্ছে রাজনীতি, ক্ষমতা ও দুর্নীতি। নিশ্চয় তোমরা কোর্সের নামটা জানো, তাই না? পলিটিক্স, পাওয়ার অ্যান্ড করাপশন, এটা হচ্ছে আমাদের কোর্সের নাম। আর কোর্স কোড হচ্ছে PS 302। ঠিক আছে, মনে থাকবে তো সবার? আজ তোমাদের সাথে আমি আছি মোসাম্মদ শাহনাজ ফেরদৌসী, সহকারী অধ্যাপক, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, সরকারি বাংলা কলেজ, ঢাকা। তোমরা শিক্ষার্থীবৃন্দ এই পর্যায়ে তোমরা যদি কেউ শুনতে না পারো বা দেখতে না পারো, সামনে কোনো সমস্যা থাকে আমাকে একটু কমেন্ট করবে। তো আমরা আমাদের আলোচনায় চলে যাই। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে রাজনীতি কি, রাজনীতির সংজ্ঞা, রাজনীতির উপাদান, আর রাজনীতি কিভাবে দুর্নীতির জন্ম দেয়। ঠিক আছে, এইটা আমাদের আজকে মূল আলোচ্য বিষয়। এর আগের ক্লাসে তোমরা দুর্নীতি সম্পর্কে জেনেছো। তো এই কোর্সটা সম্পর্কে আমি একটু ধারণা দিতে চাই। এখানে মূলত দুইটা বিষয়, একটা হচ্ছে রাজনীতি আর একটা হচ্ছে দুর্নীতি।
কিভাবে রাজনীতির মানে দুর্নীতির সৃষ্টি করছে বা দুর্নীতি কিভাবে রাজনীতির ক্ষেত্রে প্রভাব ফেলছে বা ক্ষমতা কি প্রভাব ফেলছে, মূলত এই বিষয়গুলোই আলোচ্য বিষয়। তারপর হচ্ছে বিভিন্ন রাষ্ট্র ব্যবস্থা, যেমন পাশ্চাত্য রাষ্ট্র ব্যবস্থার হচ্ছে রাজনীতিটা কেমন বা তাদের হচ্ছে দুর্নীতি কেমন, বা হচ্ছে উন্নত দেশে বা উন্নয়নশীল দেশের দুর্নীতিগুলা কি, এইগুলা বা আমাদের যে দুর্নীতি দমন কমিশন আছে বা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল আছে, এইগুলো নিয়ে আমাদের মূলত এই কোর্সটা আলোচনা করব। কোর্সটা আমি দেখেছি আমাকে যদিও নতুন দেওয়া হয়েছে, খুব কঠিন কিছু না, তবে একটু পড়তে হবে, পড়লে তোমরা ইনশাল্লাহ পারবে। তো আসো আমরা আমাদের মূল আলোচনায় চলে যাই। প্রথমে আমরা জানি যে রাজনীতি কি, ঠিক আছে? সাধারণ অর্থে রাজনীতি বলতে আমরা কি বুঝি? যে রাজার নীতি বা রাষ্ট্র পরিচালনার নীতি, খুব সহজ কথায়, তাই না? এখানে কি বলা হয়েছে যে রাজনীতির অর্থ হচ্ছে কি ক্ষমতার লড়াই, তাই না? রাজনীতির মূলে আছে ক্ষমতা, মূলত ক্ষমতাকে কেন্দ্র করেই রাজনীতিটা পরিচালিত হয়, তাই না? আর রাজনীতি নির্ধারণ করে যে কিভাবে ক্ষমতা অর্জন করা যায়, ক্ষমতা বৃদ্ধি করা যায় এবং ক্ষমতার ব্যবহার করা যায়। এই সব কিছুই মূলত রাজনীতি মূলত ক্ষমতা কেন্দ্রিক। প্রাচীন যে গ্রিক সমাজ ব্যবস্থা থেকে আজ পর্যন্ত প্রত্যেক সমাজে রাজনীতির গুরুত্বপূর্ণ প্রভাব লক্ষ্য করা যায়, ঠিক আছে? প্রত্যেকটা সমাজ ব্যবস্থাগুলো চেঞ্জ হয়েছে, রাষ্ট্রীয় ব্যবস্থা বা রাষ্ট্রীয় কাঠামো চেঞ্জ হয়েছে, কিন্তু প্রত্যেকটা যেই রাষ্ট্রীয় কাঠামোই হোক না কেন, প্রত্যেকটা ব্যবস্থায় রাজনীতি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। গ্রিক যে দার্শনিক আছে তাদের থেকে জানা যায় রাজনীতি হলো একজন পূর্ণাঙ্গ মানুষ তৈরি করার প্রক্রিয়া, ঠিক আছে? সাধারণ ভাষায় রাষ্ট্র পরিচালনার নিয়ম বা রীতি পদ্ধতিকেই রাজনীতি বলা হয়ে থাকে। অন্য কথায় রাজনীতি হলো ক্ষমতা পর্যালোচনা। যে যতটা ক্ষমতাধর রাজনীতিতে তার অবস্থানও ততটাই জোরালো, ঠিক আছে? রাজনীতি হচ্ছে এমন একটা প্রক্রিয়া যার মধ্যে দিয়ে মানুষ তার রাজনৈতিক আদর্শ অনুযায়ী নিজের সমাজকে বিন্যস্ত করে। শাসক ও শাসিতের মধ্যে সম্পর্কটা স্থাপিত হয় কিন্তু রাজনীতির মাধ্যমে। মূলত কি তাহলে? রাজনীতি হচ্ছে শাসক এবং শাসিতের মধ্যে একটা সম্পর্ক, যার মূলে রয়েছে কি ক্ষমতা, ঠিক আছে? অ্যারিস্টটলের নাম তোমরা সবাই জানো। অ্যারিস্টটলের মতে রাজনীতি হচ্ছে জনসেবা। তিনি আরো বলেন, জনজীবনের বিষয়বস্তু ও গতিপথ সংক্রান্ত যৌথ সিদ্ধান্ত গ্রহণে সর্বসাধারণের অংশগ্রহণই হচ্ছে রাজনীতির সারবস্তু। এটা হচ্ছে অ্যারিস্টটলের মতে। আমরা আরেকটু অন্যভাবে বলতে পারি, পলিটিক্স ইজ দ্য ওয়ে দ্যাট পিপল লিভিং ইন গ্রুপ মেক ডিসিশন। ঠিক আছে? পলিটিক্স ইজ অ্যাবাউট মেকিং agreements between people so that they can live together in groups such as tribes, cities or countries. In large groups such as countries, some people may spend a lot of their time making such agreements. These people are called politicians. তোমরা সবাই জানো এটা। Politicians and sometimes other people may get together to form a government. The study of politics in universities is called political science, political studies or public administration. All are same. কোন কোন ইউনিভার্সিটিতে তোমরা পড়ছো কি পলিটিক্যাল সায়েন্স, আর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে তারা পড়ছে কি গভর্নমেন্ট এন্ড পলিটিক্স। অন্য কোন ইউনিভার্সিটি আছে যেখানে তারা পড়ছে পলিটিক্যাল স্টাডিজ, আবার কোথাও আছে যে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন। সবগুলো একই ধরনের বিষয় পড়ানো হয়ে থাকে, যার মূল হচ্ছে রাজনীতি, ঠিক আছে? এখন আমরা চলে যাই রাজনীতির সংজ্ঞা। বিভিন্ন রাষ্ট্রবিজ্ঞানী, সমাজ বিজ্ঞানী, বিভিন্ন চিন্তাবিদ বিভিন্নভাবে রাজনীতির সংজ্ঞা দিয়েছে। তার মধ্যে মাও সেতুং, তোমরা সবাই নাম জানো, অনেক পরিচিত তোমাদের কাছে। তিনি বলেছেন কি রাজনীতি হচ্ছে রক্তপাতহীন যুদ্ধ, আর যুদ্ধ হচ্ছে রক্তপাতময় রাজনীতি, ঠিক আছে? আমরা একটু দ্রুত যাই
কারণ আমাদের আজকের একটু আলোচ্য বিষয়, আমাদের সময় যেহেতু স্বল্পতা আছে, কারণ আলোচ্য বিষয়গুলা একটু একটু বড়, যদি সময় পাই পরে আরেকবার রিভাইজে চলে যাব। এরপর আসছে দেখো হ্যারল্ড ড্যাসওয়েল বলেন কি, পলিটিক্স ইজ দ্য সায়েন্স অর গেম অফ হু গেটস হোয়াট হোয়েন অ্যান্ড হাউ। অর্থাৎ রাজনীতি হলো যে, যা, যখন, যেভাবে পাই সেটাই হচ্ছে রাজনীতি। এটা হচ্ছে হ্যারল্ড ড্যাসওয়েলের মতে। এবার হচ্ছে জে.ডি.বি. মিলার বলে politics is a means of getting things done, often with a strong sense of moral urgency. এখানে একটা বানানের ভুল আছে, এটা হবে strong sense of moral urgency। অর্থাৎ রাজনীতি হচ্ছে সুনির্দিষ্ট কার্য সম্পাদন সফল করার, বিশেষ করে শক্তিশালী নৈতিক প্রণোদনা সঞ্চালিত কার্য সম্পন্ন করার মাধ্যম বিশেষ। এরপরে আসো ডেভিড স্টন এর মতে এটি হলো কোন সমাজের জন্য মূল্যবান বিষয়গুলোর কর্তৃত্বপূর্ণ সুষম বন্টন। যে সমাজের জন্য যে মূল্যবান বিষয় আছে সেই বিষয়গুলোর কর্তৃত্বপূর্ণ সুষম বন্টনটাই হচ্ছে রাজনীতি। ভ্লাদিমির লেনিন, তোমার নাম শুনেছ, কাছে রাজনীতি হলো অর্থনীতির সবচেয়ে ঘনীভূত বহিঃপ্রকাশ। অর্থনীতির সবচাইতে মানে কাছের বহিঃপ্রকাশটাই হচ্ছে রাজনীতি। ঠিক আছে, এটা হচ্ছে ভ্লাদিমির লেনিনের মতে। এখন আছে বার্নার্ড ক্রিক দাবি করেন যে রাজনীতি হলো নীতিমালার একটি স্বতন্ত্র রূপ, যার দ্বারা মানুষ নিজেদের পার্থক্য মিটিয়ে ফেলার জন্য বৈচিত্র্যময় আগ্রহ মূল্যবোধ উপভোগ করার জন্য এবং সাধারণ প্রয়োজনের বিষয় পরিচালনায় সরকারের নীতি তৈরির জন্য প্রাতিষ্ঠানিক প্রক্রিয়ার মাধ্যমে মিলেমিশে কাজ করে। তাহলে এখানে কয়েকটা উদ্দেশ্যে যে কিছু মানুষ কয়েকটা উদ্দেশ্য নিয়ে রাজনীতিতে অংশগ্রহণ করে, তার মধ্যে একটা হচ্ছে নিজেদের মধ্যে পার্থক্য মিটিয়ে ফেলা, একটা হচ্ছে বৈচিত্র্যময় আগ্রহ ও মূল্যবোধ উপভোগ করা, আর একটা হচ্ছে সাধারণ প্রয়োজনের বিষয় পরিচালনায় সরকারের নীতি তৈরি। ঠিক আছে, এই সবগুলো উদ্দেশ্যে তারা কি করে, প্রাতিষ্ঠানিক প্রক্রিয়ার মাধ্যমে মিলেমিশে কাজ করে, এটাই হচ্ছে রাজনীতি। এরপরে আমরা আসি জার্মান সমাজবিজ্ঞানী ও দার্শনিক ম্যাক্স ওয়েবার বলেন রাজনীতি হচ্ছে আবেগ ও বিচারবোধ প্রয়োগ করে ধীরে ধীরে কাজ করে যাওয়ার পথ। অর্থাৎ আবেগ, ব্যক্তির যে আবেগ এবং যে বিচারবোধ আছে ব্যক্তির, সেই বিচারবোধ প্রয়োগ করে ধীরে ধীরে কাজ করে যাওয়ার পথটাই হচ্ছে রাজনীতি। এরপর আসো 1867 সালে জার্মান দার্শনিক ও রাষ্ট্রনায়ক অটো ফন বিসমার্ক বলেন পলিটিক্স ইজ অ্যান আর্ট অফ দ্য পসিবল। অর্থাৎ রাজনীতি হচ্ছে যা সম্ভব তা করার শিল্প। সম্ভবপর সবকিছু করার শিল্পটাই হচ্ছে রাজনীতি। তো সংজ্ঞাগুলো আরেকবার একটু দেখে নাও মাউসে তো। এরপর হ্যারল্ড ড্যাসওয়েল, তারপরে জে.ডি.বি. মিলার, ডেভিড স্টন, আর হচ্ছে ভ্লাদিমির লেনিন, বার্নার্ড ক্রিক। এরপর আছে ম্যাক্স ওয়েবার, অটো ফন বিসমার্ক। ঠিক আছে, তো এই যে বিভিন্ন সংজ্ঞা আমরা আলোচনা করলাম এতক্ষণ, সেই সংজ্ঞা থেকে আমরা এসে লাস্টে কি বলতে পারি, যে রাজনীতি হচ্ছে একটা সুষ্ঠু প্রক্রিয়ার মাধ্যমে ক্ষমতা ও সম্পদগুলো একটি জাতির মধ্যে বন্টন করার কৌশলই হলো রাজনীতি। ক্ষমতা আর সম্পদ, জাতীয় যে ক্ষমতা আছে এবং সম্পদগুলোর একটি জাতির মধ্যে বন্টন করার কৌশলই হলো রাজনীতি। আর এই রাজনীতি হলো বিশ্বের সবচেয়ে স্পর্শকাতর এবং শক্তিশালী বিষয়। ঠিক আছে, এখন আমরা আসি রাজনীতির উপাদানগুলো নিয়ে। ঠিক আছে, কি কি রাজনীতিতে কি কি উপাদান থাকে, কি কি বৈশিষ্ট্য থাকে, বা কোন কোন বিষয়গুলো থাকলে আমরা বলবো যে এটা রাজনীতি। মানুষ সভ্যতার যখন বিকাশ হয়, সেই মানব সভ্যতার বিকাশের সাথে সাথে রাজার রাজতান্ত্রিক যে চিন্তাধারার বিকাশ ঘটেছে এবং পরিপূর্ণতা লাভ করেছে মানব সভ্যতার বিকাশের শুরু থেকে।
রাজনৈতিক চিন্তাধারা ও কলাকৌশল, পরবর্তীকালে আধুনিক রাজনীতির শ্রেণী বিভাজন, তারপরে রাষ্ট্রবিজ্ঞানমূলক চিন্তাধারার উত্থান ঘটিয়েছে। রাজনীতি একটি সমাজ বা দেশের সম্পদের সুষ্ঠু বন্টনের জন্য উপরিকাঠামো হিসেবে কাজ করে রাজনীতি। তো ওর রাজনীতির কতগুলো উপাদান রয়েছে, সেগুলো হলো কি, প্রথমত হচ্ছে রাজনৈতিক দল। রাজনীতির প্রথম এবং প্রধান উপাদান সেটি হচ্ছে রাজনৈতিক দল। রাজনৈতিক দল তোমরা নিশ্চয়ই জানো, পড়েছো তোমরা, তো আমি আর সংজ্ঞায় না যাই। রাজনৈতিক যে কার্যক্রম বা একটা রাজনীতিকে সুষ্ঠুভাবে পরিচালনার জন্য কি দরকার, রাজনৈতিক দলকে একটি অপরিহার্য এবং তাৎপর্যপূর্ণ বিষয় হিসেবে ধরা হয় রাজনৈতিক দলকে। ঠিক আছে, কারণ রাজনৈতিক দল হচ্ছে রাজনীতির একটি অপরিহার্য উপাদান। একটা রাজনীতি থাকবে, রাজনৈতিক দল থাকবে না, সেটা কখনোই হয় না। অবশ্যই রাজনৈতিক দল হচ্ছে রাজনীতির অন্যতম প্রধান উপাদান। এরপরে হচ্ছে স্বার্থ সম্পর্কিত বিষয়। রাজনীতি একটা দেশের মধ্যে কি হবে, যে তোমার বিভিন্ন রাজনীতিতে কি থাকবে, স্বার্থ সম্পর্কিত বিষয় থাকবে। সেই স্বার্থটা হতে পারে কখনো ব্যক্তি স্বার্থ হতে পারে, কখনো রাষ্ট্রীয় স্বার্থ হতে পারে, দলীয় স্বার্থ হতে পারে, যাই হোক না কেন এই যে স্বার্থগুলো, স্বার্থ সম্পর্কিত বিষয়গুলো অবশ্যই রাজনীতিতে থাকবে এবং এই স্বার্থ সম্পর্কিত বিষয়গুলোকেই রাজনীতিতে প্রাধান্য দেওয়া হয়ে থাকে। এবং দেখা যায় কি, রাজনীতিতে স্বার্থ সংশ্লিষ্ট যে বিষয় আছে সেই বিষয়গুলোর মধ্যে একটা সার্বক্ষণিক প্রতিযোগিতা লেগেই থাকে, কারণ রাজনীতি মানেই হলো এর সাথে স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো অবশ্যই থাকবে। এরপরে আমরা আসি থার্ড উপাদান। দেখো এখানে দুইটা ছবি আছে, এখানে দুইটা দল আমরা দেখাচ্ছি। একটা দল বলছে কি ইয়েস, কোনো কিছুর পক্ষে, যে হ্যাঁ, আর একটা দল বলছে কি না। এটা হচ্ছে কি মত পার্থক্য। আর এখানে একটা ছবি দেখা যাচ্ছে, এটা হচ্ছে জনগণ। এই উভয়ই কিন্তু রাজনীতির উপাদান। ক্ষমতার সংঘাত আর রাজনীতির আরেকটা উপাদান। রাজনীতি আমরা আগেই বলেছি সংজ্ঞাতে, যেটা একটা ক্ষমতা কেন্দ্রিক বিষয়, তাই না? প্রত্যেকটি রাজনৈতিক ব্যবস্থায় ক্ষমতার যে হচ্ছে দ্বন্দ্ব, সেটা চরম আকার ধারণ করে। ক্ষমতার সংঘাতের মূল উৎস এবং এটার হচ্ছে প্রতিরোধক কি, সেটাই হচ্ছে রাজনীতি। তাহলে ক্ষমতার সংঘাত রাজনীতির অন্যতম উপাদান। প্রত্যেকটা সমাজ ব্যবস্থায় বা রাষ্ট্রীয় ব্যবস্থায় ক্ষমতার সংঘাত কিন্তু আছেই। তো এই যে ক্ষমতার সংঘাতটা, এই সংঘাতের মূল উৎস কি এবং এটাকে কিভাবে প্রতিরোধ করা যায়, সেটাই হচ্ছে রাজনীতির আলোচ্য বিষয়। এরপর হচ্ছে জনগণ। জনগণ ছাড়া তো আসলে রাষ্ট্র হয় না। যদি রাষ্ট্র না হয় তাহলে রাজনীতির তো প্রশ্নই আসে না। তোমরা জানো রাষ্ট্রের যে চারটা উপাদান, তার মধ্যে জনগণ হচ্ছে অন্যতম। এখানে কি বলা হয়েছে, কোন সমাজ বা রাষ্ট্রের জনগণ রাজনীতির অন্যতম উপাদান। কারণ জনগণ বা রাজনৈতিক ছাড়া, জনগণ বা নাগরিক ছাড়া কোন রাজনৈতিক কাঠামো বা ব্যবস্থা সুষ্ঠুভাবে গড়ে ওঠে না। এরপর হচ্ছে মতবিরোধ বা পার্থক্য। রাজনীতির আরেকটা অন্যতম উপাদান হচ্ছে মতবিরোধ বা পার্থক্য। যে রাজনীতিতে দেখা যায় কি একক মতাদর্শের কোনো স্থান নেই। বিভিন্ন দল থাকে, বিভিন্ন নেতা থাকে, তাদের মধ্যে কি সবসময় বিভিন্ন মত থাকে, বিভিন্ন পদ থাকে এবং এই যে মত, তাদের মধ্যে যে মতের মধ্যে বিরোধিতা থাকে বা পার্থক্য থাকে। কারণ রাজনীতি মানেই হলো সেখানে পক্ষ বিপক্ষের বা মতবিরোধের অবস্থান থাকবেই, অবশ্যই থাকতে হবে। সেই হিসাবে রাজনীতিতে বিভিন্ন মতাদর্শের মানুষ থাকবে এবং মত পার্থক্য বা মতবিরোধ দেখা দিবে, এটাই হচ্ছে স্বাভাবিক। তাহলে আমরা বলতে পারি যে মতবিরোধ বা পার্থক্য হচ্ছে রাজনীতির একটা অন্যতম উপাদান। এরপরে দেখো আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, তিনি কি শাসক বলতে পারি, তাকে আমরা কি বলতে পারি, দলীয় নেতা বলতে পারি, তাই না? এরপরে পরবর্তী উপাদান হচ্ছে প্রতিনিধি বা শাসক। কোন সমাজ বা রাষ্ট্রের জন্য রাজনৈতিক কাঠামো বা রাষ্ট্রীয় নীতিগুলো গৃহীত হয় কোন প্রতিনিধি বা শাসকের হাত ধরে। একজন
শাসকের হাত ধরেই কিন্তু রাজনৈতিক কাঠামো বা রাষ্ট্রীয় যে নীতি সেই নীতিগুলা গৃহীত হয়, তাই না? আর সেই জনপ্রতিনিধি বা শাসকই সেই সমাজ বা রাষ্ট্রের রাজনীতির কাঠামোকে উন্নত করে। তাহলে প্রতিনিধি বা শাসক হচ্ছে রাজনীতির অন্যতম উপাদান। এরপর হচ্ছে দায়িত্ব ও অধিকার সংক্রান্ত বিষয়। তোমরা নিশ্চয়ই দায়িত্ব কি আর অধিকার কি এটা জানো। দায়িত্ব হচ্ছে অন্যের প্রতি হচ্ছে তোমার কর্তব্য, আর অধিকারটা কি অন্য তোমার প্রতি যেই কর্তব্যটা করবে বা তোমার যেগুলো পাওনা সেটা হচ্ছে অধিকার। তো এই যে দায়িত্ব এবং অধিকার এই উভয়ই হচ্ছে রাজনীতির উপাদান। একটি রাষ্ট্রে নাগরিকদের দায়িত্ব কি হবে তার রূপরেখা নির্ধারণ করে হচ্ছে রাজনীতি, ঠিক আছে? অন্যদিকে অধিকার সংক্রান্ত বিষয়ে নাগরিকরা কিরকম অধিকার ভোগ করবে তাও নির্ধারণ করে রাজনীতি। তাই রাজনীতির ক্ষেত্রে উভয়ই হচ্ছে অপরিহার্য উপাদান। অর্থাৎ রাজনীতি নির্ধারণ করে নাগরিকের অধিকার কি হবে বা নাগরিকের কর্তব্যগুলা কি হবে। এরপর হচ্ছে সামাজিক কাঠামো। রাজনীতির যে সমস্ত উপাদানগুলো আছে তার মধ্যে সামাজিক কাঠামোটা হচ্ছে অন্যতম। কারণ যে কোনো দেশের সামাজিক কাঠামো দ্বারা সেখানকার রাজনীতি প্রভাবিত হয়। একটা সামাজিক কাঠামো ওর উপর নির্ভর করে সেই দেশের রাজনৈতিক ব্যবস্থাটা গড়ে ওঠে। আর সেজন্য কোনো অঞ্চলের সামাজিক কাঠামো রীতিনীতি অবশ্যই রাজনীতির সাথে সম্পর্কযুক্ত। অর্থাৎ সামাজিক একটা দেশে বা রাষ্ট্রে বা সমাজে কোন ধরনের রাজনীতি বা রাজনৈতিক ব্যবস্থা গড়ে উঠবে সেটা নির্ভর করে সেই সমাজ বা সেই রাষ্ট্রের কাঠামোটা কি বা সেই সামাজিক কাঠামোটাকে, সেই কাঠামোর উপর ভিত্তি করে কিন্তু কি হয় যে হচ্ছে রাষ্ট্র বা রাষ্ট্র পরিচালনার নীতি বা রাজনৈতিক ব্যবস্থাটা গড়ে ওঠে। এই জন্য বলা হয় রাষ্ট্রীয় কাঠামো রাজনীতির একটা অন্যতম উপাদান। এখানে আর দুইটা ছবি দেখো, একটা হচ্ছে সংবিধান আর একটা হচ্ছে লিডারশিপ বা নেতৃত্ব। সংবিধান বলতে সংবিধান এই ছবিটা দেখলে আমরা কি বুঝি যে আমাদের রাষ্ট্র পরিচালনার নীতি, আর লিডারশিপ অর্থাৎ নেতৃত্ব উভয়ই হচ্ছে রাজনীতির উপাদান। সাধারণত রাজনীতি মানেই হচ্ছে রাষ্ট্র পরিচালনার নীতি। সমাজ বা রাষ্ট্রের কর্মগুলো নির্ধারণ করে দেওয়াই হলো রাজনীতির মুখ্য উদ্দেশ্য। সমাজ বা রাষ্ট্র একটা সামাজিক কাঠামো বা রাষ্ট্র কোন কোন নীতিতে পরিচালিত হবে সেই নীতিগুলো নির্ধারণ করে দেয় হচ্ছে রাজনীতি। রাজনীতির মুখ্য আর হচ্ছে সেজন্য রাজনীতির মাধ্যমেই কোনো সমাজ বা রাষ্ট্রের রূপরেখা নির্ধারণ করা যায়। এরপর হচ্ছে চেতনাবোধ ও নেতৃত্ব। চেতনাবোধ বলতে এখানে বিবেকবোধ, আর নেতৃত্ব হচ্ছে রাজনীতির অন্যতম অপরিহার্য উপাদান। কারণ রাজনীতি এমন একটা ক্রিয়া বা এমন একটা কাজ বা কর্ম যাই বলি না কেন যা নাগরিকদের মাঝে জাতীয় চেতনার জাগরণ, জাতীয়তা বোধ, জাতীয় বিষয়গুলো সম্পর্কে সচেতন করে হচ্ছে রাজনীতি। অন্যদিকে যে কোনো রাজনীতিতে নেতৃত্বের বিষয়টিকে মুখ্য হিসাবে ধরা হয়। নেতৃত্ব ছাড়া রাজনীতি চলে না। কারণ রাজনীতি কি কোনো কতগুলো মানুষ একত্রিত হয়ে রাষ্ট্র পরিচালনার নীতি নির্ধারণ করা। তো এইটাই কি হবে, একজন নেতা অবশ্যই থাকতে হবে, আর সেই নেতার অধীনেই কি হবে সেই নীতিগুলো পরিচালিত হবে। তো আবার একটুখানি দেখে নাও উপাদানগুলা কি কি আমরা বলেছিলাম। দেখো রাজনৈতিক দল, এরপর হচ্ছে স্বার্থ সম্পর্কিত বিষয়, তারপরে ক্ষমতার সংঘাত, এরপরে ছিল জনতা, মতবিরোধ বা পার্থক্য ছিল, এরপর হচ্ছে প্রতিনিধি বা শাসক, দায়িত্ব অধিকার সংক্রান্ত বিষয়, তারপরে ছিল সামাজিক কাঠামো, এরপরে ছিল রাষ্ট্র পরিচালনার নীতি, আর সবশেষে ছিল চেতনাবোধ বা নেতৃত্ব। ঠিক আছে? তো
এই উপাদানগুলো আলোচনা শেষে আমরা বলতে পারি রাজনীতি মূলত নাগরিকের অধিকার এবং দায়িত্ব সম্পর্কিত একটা বিজ্ঞান। ঠিক আছে, পৃথিবীর যে কোনো রাজনৈতিক ব্যবস্থায় কম বেশি ক্ষমতার লড়াই বজায় থাকে, তাই কোনো রাষ্ট্রের কার্যকরী দ্বারা সম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনা ও বন্টন নিশ্চিত করার জন্য রাজনীতির প্রয়োজনীয়তা অধিক। রাজনীতি দ্বারা সমাজ তথা রাষ্ট্রের সকল মৌলিক কাঠামোর পরিবর্তন ঘটানো সম্ভব। তাই রাজনৈতিক সমন্বয় সাধনের উপরে বর্ণিত প্রত্যেকটি উপাদানই হচ্ছে রাজনীতির জন্য অপরিহার্য। ঠিক আছে, রাজনীতি একটা সমাজের কাঠামো চেঞ্জ করতে পারে, সেই সমাজকে বা রাষ্ট্রকে জনগণের স্বার্থে পরিচালিত করতে পারে। সবকিছু রাজনীতির উপরে নির্ভর করে এবং এই রাজনীতিবিদদের উপরেই নির্ভর করে সেই দেশটা দুর্নীতি প্রবণ হবে নাকি সেই দেশটা জনগণ বান্ধব হবে, আইনের শাসন থাকবে কিনা, সবকিছুই হচ্ছে রাজনীতির মাধ্যমে নির্ধারিত হয়ে থাকে। ঠিক আছে, এরপরে আমরা আসি যে রাজনীতি কিভাবে দুর্নীতির জন্ম দেয়। আমাদের এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা একটা উন্নয়নশীল দেশ, তাই না? অনেক কষ্টের বিনিময়ে এই দেশটা স্বাধীন হয়েছে, অনেক মানুষের ত্যাগ প্রতীক্ষা, অনেক মানুষের জীবনের বিনিময়ে আমরা দেশটাকে স্বাধীন করেছি। কিন্তু এই স্বাধীনতার এত বছর পরে এসেও আদৌ কি আমরা স্বাধীন হতে পেরেছি? পারি না। কারণ দুর্নীতি সমগ্র দেশটাকে এমন ভাবে ছেয়ে গেছে যে আমরা স্বাধীনতার স্বাদটা গ্রহণ করতে পারছি না। আর এই ক্ষেত্রে রাজনীতি অনেক বড় একটা প্রভাব বিস্তার করছে। কারণ যত দুর্নীতি বেশিরভাগই দেখা যায় যে রাজনৈতিক প্রভাবেই সংগঠিত হচ্ছে। আমাদের যিনি সরকার প্রধান আছেন, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, তিনি কিন্তু যে কোনো ভাবেই হোক দুর্নীতি প্রতিরোধ করতে চাচ্ছেন, বাট আমাদের কিছু নেতা, রাজনৈতিক নেতা বা নেতৃত্বের কারণে সেটা সম্ভব হচ্ছে না। তো এখন আসো আমরা আলোচনা করি যে কিভাবে এই যে রাজনীতিতে দুর্নীতির জন্ম দেয়। এখানে দুইটা ছবি দেখো, একটা হচ্ছে দুর্নীতির ছবি। আমার পুরা বাংলাদেশকে দেখো দুর্নীতিতে ছেয়ে ফেলেছে। দুর্নীতি সমগ্র দেশটাকে দুর্নীতির কালো ছায়া দ্বারা আবৃত করে ফেলেছে। আমরা কিছু ছবি দেখতে দেখতে হচ্ছে দুর্নীতি সম্পর্কে আলোচনা করব। প্রথমে আছে যে রাজনীতির বিকৃত রূপই হচ্ছে দুর্নীতি। ঠিক আছে, রাজনীতি সমাজ বা রাষ্ট্রের সম্পদের সুষ্ঠু ব্যবস্থার সাথে জড়িত। একটা সমাজ বা রাষ্ট্রের যে সম্পদ আছে সেই সম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনা করে রাজনীতি। কিন্তু রাজনীতি যখন সমাজের বৃহত্তর স্বার্থের পরিবর্তে ব্যক্তি স্বার্থে ব্যবহৃত হয়, রাজনীতিকে যখন সমাজের স্বার্থ বাদ দিয়ে কোনো ব্যক্তির স্বার্থে ব্যবহার করা হয়, তখনই দুর্নীতির জন্ম হয়। অর্থাৎ রাজনীতি যখন অসৎ উদ্দেশ্যে কাজ করে, তখনই দুর্নীতির জন্ম হয়। প্রত্যেক রাজনীতিকে কিন্তু উদ্দেশ্য থাকে রাষ্ট্রের উন্নয়ন করার জন্য, রাষ্ট্রের মঙ্গল করার জন্য, এবং এই উদ্দেশ্যকে সামনে রেখেই তারা কি করে, প্রথমত ক্ষমতায় আসে। অন্তত জনগণের সামনে তো তারা সেইভাবেই বলে যে আমরা যদি ক্ষমতায় যাই তাহলে দেশের উন্নয়ন ঘটাবো, দেশের জন্য এই কাজ করবো। কিন্তু বাস্তবে দেখা যায় কি, যে একজন রাজনৈতিক নেতা ক্ষমতায় আসার পরে কি করে, সে দেশের স্বার্থ, জনগণের স্বার্থকে ভুলে যায়। তখন সে হচ্ছে ব্যক্তির স্বার্থে কাজ করে, এবং যখন বৃহত্তর স্বার্থ ভুলে গিয়ে একজন নেতা বা রাজনীতি, যাই বলুন, রাজনীতি যখন ব্যক্তি স্বার্থে বা ক্ষুদ্র স্বার্থে বা গোষ্ঠী স্বার্থে পরিচালিত হবে, তখনই দুর্নীতির জন্ম হয়। এরপর হচ্ছে 2 নম্বর আছে রাজনৈতিক ক্ষমতার অপব্যবহার। দুর্নীতি হলো রাজনৈতিক ক্ষমতার অপব্যবহার, দুর্নীতির জন্ম দেয়। সবচাইতে বেশি দেখা যায় এই ক্ষমতার অপব্যবহারই। দুর্নীতি হলো ক্ষমতার অপব্যবহার যা ব্যক্তির বৃহৎ স্বার্থ বিঘ্নিত করে নিজ স্বার্থ হাসিলের জন্য ব্যবহার করে। যে দুর্নীতি মানেই হলো ক্ষমতার অপব্যবহার, যেখানে কি হয়, ব্যক্তি বৃহত্তর স্বার্থকে বাদ দিয়ে ব্যক্তি স্বার্থ হাসিলের উদ্দেশ্যে কাজ করে থাকে। আর যেহেতু রাজনৈতিক প্রভাব অনেক বেশি থাকে, রাজনৈতিক ক্ষমতা অনেক বেশি, রাজনীতিবিদদের ক্ষমতা অনেক বেশি থাকে, তাদের প্রভাবটাও অনেক বেশি থাকে, বিধায় তারা কি করে,
ক্ষমতার অপব্যবহারটা করতে পারে, যা দুর্নীতির জন্ম দেয়। এরপর আসো নিরপেক্ষতার পথে বাধা তৈরি। যে রাজনীতি যখন প্রশাসনকে নিরপেক্ষভাবে কাজ করার পথে বাধা সৃষ্টি করে, তখন দুর্নীতির জন্ম হয়। অনেক সময় দেখা যায় যে রাজনৈতিক প্রভাব থাকে প্রশাসনের উপর, এর ফলে প্রশাসনিক যেসব কর্মকর্তারা আছেন বা কর্মচারীরা আছেন, তারা অনেক সময় স্বাধীনভাবে বা নিরপেক্ষভাবে তাদের কাজটা করতে পারে না। এই প্রভাবে নিরপেক্ষতার অভাবে দুর্নীতি হলেও নিরপেক্ষতা বিনষ্ট হয় মূলত রাজনৈতিক ক্ষমতার অপব্যবহার বা প্রভাব দ্বারা। অর্থাৎ এখানে কি বলা হয়েছে যে যখন রাজনীতি একজন প্রশাসনিক ব্যবস্থাকে বা শাসন ক্ষমতাকে নিরপেক্ষভাবে কাজ করতে বাধা দেয় বা ক্ষমতার অপব্যবহার করে, তখনই দুর্নীতির জন্ম হয়। দেখো এখানে দুইটা ছবি আমরা অহরহ দেখি বা শুনি। এক হাতে টাকা দিচ্ছে আর এক হাতে কি, এটাকে টেন্ডার বলতে পারি বা বিভিন্ন সরকারি কোনো কাজ পাওয়াকে বলতে পারি, যে টাকার বিনিময়ে টেন্ডার ক্রয় করছে। আবার এই যে দেখো চুক্তি, টাকার বিনিময়ে বিভিন্ন চুক্তি হচ্ছে। এরপরে হচ্ছে রাজনৈতিক ক্ষমতার মোহ। শাসক শ্রেণী যারা আছে বা শাসন ক্ষমতায় যারা আছে, তারা থাকে ক্ষমতার মোহে বিভোর হয়ে থাকে। ঠিক আছে, কারণ ক্ষমতা এমন একটা জিনিস যেটার কোনো শেষ নাই। একজন ক্ষমতায় থাকলে আরো ক্ষমতা চাই, আরো ক্ষমতা চাই। শাসক যারা আছেন তারা ন্যায় অন্যায়কে কোনোভাবেই, যে কোনোভাবেই হোক, ন্যায়ের পথে হোক বা অন্যায় পথেই হোক, তারা ক্ষমতায় টিকে থাকতে চায়। এই জন্য তারা রাজনৈতিক যে ক্ষমতা, তাদের যে নিজস্ব রাজনৈতিক ক্ষমতা আছে, সেই ক্ষমতাকে তারা দমন, তারপর হচ্ছে নিপীড়ন, ভোট কারচুপি ও কেন্দ্র দখল করতে ব্যবহার করে। ফলে দুর্নীতির প্রসার ঘটে। অর্থাৎ এখানে কি বলা হচ্ছে যে ধরো একজন বা একটা শাসক, একটা রাজনৈতিক দল ক্ষমতায় থাকাকালীন অবস্থায় সে চাই কি পরবর্তী টার্মেও সে ক্ষমতায় থাকবে বা ক্ষমতায় আসবে। এই জন্য যেহেতু তার হাতে ক্ষমতা আছে, সেই ক্ষমতাকে সে কি করে নির্বাচনে দমন, তারপরে নিপীড়ন, ভোট কারচুপি ও কেন্দ্র দখল করতে ব্যবহার করে। এর ফলেও দুর্নীতির জন্ম হয়। এরপরে আছে দেখো পরবর্তী পয়েন্টটা টেন্ডার বাণিজ্য। আমরা জানি সরকারের যে উন্নয়নমূলক কাজগুলো হয়, সেটা কি হয় বিভিন্ন প্রকল্পের মাধ্যমে হয়, এবং এখানে কি অনেকে টেন্ডার সাবমিট করে সেই কাজটা পাওয়ার জন্য। হ্যাঁ, বিভিন্ন কোম্পানি বা সেটা সরকারি হতে পারে, বেসরকারি হতে পারে, তারা কি করে একটা কাগজপত্র সাবমিট করে, অর্থাৎ সেই কাজটা তারা করতে চায়। তো এখানে টেন্ডারের কিছু নির্ধারিত নিয়ম নীতি আছে। অনেক সময় দেখা যায় যে রাজনৈতিক দলের যারা সদস্য আছে, তারা সবসময় চেষ্টা করে যে এই যে টেন্ডারের কাজটা, কারণ এখানে তো কোটি কোটি টাকার কাজ হয়, ঠিক আছে, এই টেন্ডারের কাজটা যেন তার দলের সদস্যরা পেয়ে থাকে। এই জন্য কি হয়, অনেক সময় কখনো ক্ষমতার প্রয়োগ করে বা কখনো অনেক টাকার বিনিময়ে টেন্ডারটাকে তার নিজস্ব দলের বা নিজের পরিবারের বা নিজের আত্মীয় স্বজনের কোনো ব্যক্তির নিকট এটা বিক্রি করে। ঠিক আছে, যেটা এই ক্ষেত্রে তারা কোনো রকম কোনো নিয়ম নীতির তোয়াক্কা করে না। এর ফলে কি হয়, এই যে টেন্ডার বাণিজ্যের ফলেও কি হচ্ছে, দুর্নীতি হচ্ছে। এবং যেভাবে কি হয়, যে টেন্ডার বাণিজ্য করতে কোটি কোটি টাকার যে টেন্ডার বাণিজ্য হয়, এই টেন্ডার বাণিজ্যে রাজনৈতিক ক্ষমতা বা প্রভাবকে ব্যবহার করে রাজনৈতিক নেতারা, যা দুর্নীতির জন্ম দিচ্ছে। আরেকটা ছবি দেখো, ঢাকা কেন্দ্রীয় কারাগারের ছবি। এগুলো সবই কার্টুন আঁকার ছবি। এটা পুরস্কার প্রাপ্ত একটা পত্রিকা হচ্ছে দুর্নীতির ছবি। সেখানে যে পুরস্কার প্রাপ্ত কিছু ছবি, তার মধ্যে একটা
যে আমাদের যে প্রতিষ্ঠানগুলো আছে, আমাদের যে প্রশাসনিক প্রতিষ্ঠানগুলো আছে, যে কতটা করাপ্টেড। একজন একজন পুলিশ অফিসার দেখা যাচ্ছে, একজন অপরাধী বন্দি আছে, তার সাথে কত খাতির, তার টাকার বিনিময়ে তাকে হচ্ছে বিভিন্ন কিছু সাপ্লাই করছে, তাই না? বা টাকার বিনিময়ে বন্দি সাজা কমাই দিচ্ছে, বিভিন্ন ধরনের সাহায্য করছে। কিন্তু একজন বন্দির সাথে একজন পাহারাদারের এইরকম সম্পর্ক থাকার কথা না। এরপরের পয়েন্টটা আছে দেখো, অসীম ক্ষমতা। কোন দেশের শাসক শ্রেণীর হাতে যখন অসীম ক্ষমতা, অসীম রাজনৈতিক ক্ষমতা থাকে, তাহলে সেখানে দুর্নীতিও বেশি হয়। ঠিক আছে? রাজনৈতিক ক্ষমতা যখন অসীম হয়, তখন রাজনীতিবিদগণ কি করে? নিজেদের ইচ্ছা অনুযায়ী ন্যায় অন্যায় সব কিছু করতে পারে। মূলত ন্যায় কাজ খুব কমই করে, অন্যায় কাজই বেশি করে, নীতি বিরুদ্ধ কাজ বেশি করে, আইন বিরুদ্ধ কাজই বেশি করে। কারণ অসীম ক্ষমতার অধিকার, একজন শাসন ক্ষমতায় থাকা অবস্থায় যদি তার অনেক ক্ষমতা থাকে, তার উপরে কেউ নাই, তার বিরুদ্ধে বলার কেউ নাই, তখন সে তার ইচ্ছা মতো স্বেচ্ছাচারী বা স্বৈরাচারী হয়ে ওঠে, যেটা দুর্নীতির জন্ম দেয়। এরপরে হচ্ছে রাজনৈতিক দলাদলি। আমরা রাজনীতির উপাদানে আমরা দেখেছিলাম যে রাজনৈতিক দল হচ্ছে প্রথম এবং প্রধানতম উপাদান। তো এই যে রাজনৈতিক দলগুলো আছে, রাজনৈতিক দলের মধ্যে কি হয়? বিভিন্ন দলাদলির কারণে উভয় দল ক্ষমতায় কি করতে চায়? আসীন হতে চায়। সরকারি দল চায় ক্ষমতায় টিকে থাকতে, আর এবং টিকে থাকার জন্য ন্যায় অন্যায় যাই হোক না কেন সে তার রাজনৈতিক ক্ষমতাটাকে ব্যবহার করে। একইভাবে বিরোধী দলে যারা আছে বা অন্যান্য দল যারা শাসন ক্ষমতায় অধিষ্ঠিত হতে পারে না, তারাও কি করে? তাদের সর্বশক্তি প্রয়োগ করে ক্ষমতায় যাওয়ার জন্য। এবং এই যে দলাদলি, এই দলাদলির কারণে কি হয়? সমাজের যে সম্পদ বন্টন, সে বন্টনের ক্ষেত্রে বৈষম্য দেখা দেয়, যা দুর্নীতির জন্ম দেয়। এরপর হচ্ছে পক্ষপাতিত্ব। পক্ষপাতিত্ব মানে তোমরা বিষয় বলছো যে কোন একটা দলের, কোন একটা ব্যক্তির পক্ষে মত দেয়া। গণতান্ত্রিক ব্যবস্থায় রাজনীতিতে পক্ষপাতমূলক আচরণ দুর্নীতির জন্ম দেয়। রাজনৈতিক পক্ষপাতিত্ব সুষ্ঠু ব্যবস্থাপনার বিপরীত কাজ করে। তাই রাজনীতিতে যখন পক্ষপাতিত আচরণ থাকে, তখন সেখানে দুর্নীতিও থাকে। যে যখন রাজনৈতিক নেতারা পক্ষপাতমূলক আচরণ করে, তখন সেটা কি হয়? যে ন্যায় অন্যায় বিচার কিন্তু করা হয় না, এবং তখন দুর্নীতির জন্ম হয়। আমরা এখন একটা মহামারীর মধ্যে আছি। দেখো এখানে একটা ছবি আছে, এটা হচ্ছে ত্রাণ বিতরণের ছবি। এই যে ত্রাণ নিয়ে কত ঘটনা হলো দেখো। এই ত্রাণ কি গরিব মানুষের পাওয়ার কথা ছিল, যারা খেতে পারছিল না, দিনের পর দিন, মাসের পর মাস যারা না খেয়েছিল, তাদের জন্য সরকারি সাহায্য কি হয়? আমাদের রাজনৈতিক যারা ব্যক্তিত্ব আছে তাদের মাধ্যমে, রাজনৈতিক প্রতিনিধি যারা আছে, সেটা আমাদের কেন্দ্রীয় সরকার বা স্থানীয় সরকারের প্রতিনিধি যারা আছে, তাদের মাধ্যমে কিন্তু এই ত্রাণটা বিতরণ করা হচ্ছিল। তো সেখানে তোমরা দেখেছো কারোর খাটের নিচ থেকে চালের বস্তা বের হচ্ছে, তেলের কন্টেইনার বের হচ্ছে, কুয়ার ভিতর থেকে চালের বস্তা। এমন ভাবে দুর্নীতিতে ছেয়ে গেছে, মানুষের মধ্যে ন্যূনতম মানবতা, মানবিক গুণাবলী বা নীতিবোধ কিছুই আসলে কাজ করছে না। কতটা মানে দুর্নীতি প্রবণ হলে এই যে অসহায় মানুষের খাবার তার খেয়ে খায়, চিন্তা করা যায়। এখানে দেখো দুর্নীতি আর একটা চিত্র। এই যে ট্রাকের ভিতরে কি নিয়ে আসছে সেটা চেক করার দায়িত্ব হচ্ছে পুলিশের, কিন্তু দালালের সাথে পুলিশের একটা চুক্তি হচ্ছে অর্থের বিনিময়ে। এর ফলে যাই থাকুক না কেন সেটা কিন্তু চেক করা হচ্ছে না। গতকালই একটা নিউজে আমি দেখলাম, অ্যাম্বুলেন্সে করে সাদা কাফনে জড়িয়ে ফেন্সিডিল আমাদের দেশে আমদানি করা হচ্ছে। মানে আর কত নিচে নামবো আমরা? এরপরে আছে দেখো প্রতিষ্ঠানের রাজনীতিকরণ। এখানে রাজনৈতিক যে প্রতিষ্ঠান
প্রতিষ্ঠানগুলো আছে সেই প্রতিষ্ঠানগুলোর রাজনীতিকরণের কথা বলা হচ্ছে। রাজনৈতিক ক্ষেত্রে কোনো বিশেষ গোষ্ঠী বা দল যখন চরম ক্ষমতা ভোগ করে তখন দেশের সকল প্রতিষ্ঠানকে রাজনৈতিক প্রভাব বলয়ের অধীনে নিয়ে আসে। যে একটা দল যখন ক্ষমতায় থাকাকালীন অবস্থায় চরম ক্ষমতার অধিকারে হয় তখন কি করে সারা দেশের সকল প্রতিষ্ঠানকে তার রাজনৈতিক ক্ষমতার অধীনে নিয়ে আসে। এবং কোনো কর্মকর্তা বা কর্মচারী যদি সেই রাজনৈতিক দলের বিপক্ষে যে কাজ করে তাহলে কি হয়, তাকে কাজ করতে দেওয়া হয় না, হয় তাকে বাধ্যতামূলক চাকরি থেকে অবসর করে দেওয়া হয় বা কি করা হয়, তাকে দূরে কোথাও বদলি করে দেওয়া হয়। এর ফলে কি হয় যে ব্যক্তিগত স্বার্থের কারণে সবাই ভয়ে থাকে এবং ওই রাজনৈতিক নেতার বা দলের কথা মতোই তারা কাজ করে। অনেক সময় অনেকে বাধ্য হয়ে করে, আবার অনেক সময় অনেকে ক্ষমতার মোহে, অনেক টাকার মোহে এই কাজটা করে থাকে। এইভাবেই কিন্তু রাজনৈতিক প্রতিষ্ঠানিকরণের কারণে দুর্নীতি দিন দিন বেড়ে যাচ্ছে। সর্বশেষ যে পয়েন্টটা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে গণমাধ্যমের স্বাধীনতা ছিনিয়ে নেওয়া। একটা দেশের দুর্নীতি কমানোর ক্ষেত্রে গণমাধ্যম কিন্তু অনেক বড় ভূমিকা রাখতে পারে, কিন্তু যখন গণমাধ্যমের স্বাধীনতা খর্ব করা হয়, অর্থাৎ গণমাধ্যমের মুখ বন্ধ করে দেওয়া হয়, তার লেখনীকে বন্ধ করে দেওয়া হয়, তখন সে কিন্তু রিপোর্টগুলো আর প্রকাশ করতে পারে না। এর ফলে কি হয়, সাধারণ জনগণ আর যে রাজনৈতিক নেতাদের দুর্নীতি সম্পর্কে তারা অবহিত হতে পারে না। দেখা যায় কি যে আমাদের দেশে বেশিরভাগ ক্ষেত্রে রাজনৈতিক দল বা গোষ্ঠী যখন চরম ক্ষমতার অধিকারী হয়, সেই গোষ্ঠী বা দল স্বৈরাচারী বা স্বেচ্ছাচারী হয়, তাদের নিজেদের ইচ্ছা মতো করে গণমাধ্যমকে পরিচালিত করে এবং গণমাধ্যমকে নানাভাবে নিয়ন্ত্রণ করে এবং দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হতে দেয় না। এর ফলেও কিন্তু রাজনীতি দুর্নীতির প্রভাবটাকে বাড়িয়ে দিচ্ছে। যাই হোক, আমরা বলতে পারি যে এতক্ষণ যে কথাগুলো বললাম যে রাজনীতি মানেই যে দুর্নীতি তা না, রাজনীতির বিকৃত রূপটাই কিন্তু দুর্নীতি, তাই না? কেবল দুর্নীতির জন্ম দেয় বিকৃত রাজনৈতিক নেতা বা বিকৃত রাজনৈতিক দল। সুষ্ঠু রাজনীতি সর্বক্ষেত্রে সমতা নিশ্চিত করে এবং দুর্নীতির পথকে রোধ করে। আবার একটুখানি দেখে নাও যে ক্ষমতা কিভাবে, রাজনীতি কিভাবে দুর্নীতির জন্ম দেয়। একটু পয়েন্টগুলোকে দেখে নাও। লাস্ট একটা ছবি দেখো, দুর্নীতির চিত্র, টেবিলের নিচ দিয়ে টাকা দেওয়া হচ্ছে, ফাইলের পাহাড় জমে গেছে, টাকা দিবা না তোমার ফাইল ছাড়া হবে না, টাকা দিবা তোমার ফাইলটাই পাহাড়ের নিচ থেকে বের করে অবশ্যই দিয়ে। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এতক্ষণ আলোচনা করলাম রাজনীতি কি, রাজনীতির উপাদানগুলো কি এবং রাজনীতি কিভাবে দুর্নীতির জন্ম দিচ্ছে। এই ক্লাস আলোচনা করতে, এই কোর্সটা আলোচনা করতে এসে আমাদেরকে অনেক সময় কি করতে হচ্ছে, দলীয় ব্যবস্থার বিরুদ্ধে কথা বলতে হচ্ছে। তো সেই জন্য এটা পড়ার জন্য পড়া, এটাকে অন্যভাবে নেওয়ার কোনো সুযোগ নেই, তোমরা নিশ্চয়ই এটাকে অন্যভাবে নিবে না। আমরা জানবো একজন রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষক হিসাবে বা শিক্ষার্থী হিসাবে এই বিষয়গুলো আমাদের জানতে হবে। এই জন্য এই কোর্সটা আমাদের সিলেবাসে অন্তর্ভুক্ত করা হয়েছে। মাই ডিয়ার স্টুডেন্টস, এতক্ষণ আমার সাথে থাকার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নিরাপদে থাকবে। আর সবশেষে আমার শিক্ষার্থীদের কাছে আমার একটাই অনুরোধ, তোমরা ভালো মানুষ হও, মানবিক মানুষ হও এবং দেশের জন্য, সমাজের জন্য সম্পদে পরিণত হও। ঠিক আছে? সবাই ভালো থাকো, খোদা হাফেজ।